টোটাল একটা ইললিগাল আনকনস্টিটিউশনাল ইন্টারিম গভর্নমেন্ট। এই ইন্টারিম গভর্নমেন্টের যার কথা বললেন আপনার কি রিয়াজ মিয়াজ কি নাম তার আমি জানি না, দিস ম্যান হি ইজ এ ভেরি সিলি ইডিওটিক পারসন। তার কারণ হচ্ছে আপনি কি ইলেকশনস এর আগে এটা কি জানান দেওয়া হয়েছে that এই পার্লামেন্ট উইল ফাংশন ফর 6 মান্থস, 6 মাসের জন্য এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতন থাকবে, কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট থাকবে এবং 6 মাসের পর গিয়ে এইটা পার্লামেন্ট হবে, তারপরে ক্ষমতা হস্তান্তর হবে। তাহলে পার্লামেন্টের তো ক্ষমতাই নাই। এই 6-7 লক্ষ লোক তো আইসক্রিমের মতন গলে গেল। আর ওর পাশে নটরডেম কলেজে সেখানে ওই রাস্তা পুরো আপ টু কমলাপুর পর্যন্ত জামাতও ছিল, সেদিন জামাত রইলো কিন্তু এরা সব গলে গেল। ইভেন নূর রইলো, ইভেন নূর ওই পাশে যে রাস্তা আছে ওই রাস্তায় নূর ফাইটও করেছে, বাট বিএনপি ওয়েন্ট অ্যাওয়ে একদম আইসক্রিমের মতন সব আপনার স্টেজ ফেলে দিয়ে চলে গেল, আইসক্রিমের মতন গলে গেল। সো এই হলো বিএনপি। বিএনপি ওই ধরনের তারা চাঁদাবাজি করতে পারে, তারা লোক মারতে পারে, এগুলি করতে পারবে, কিন্তু when there is a political resistance তারা পারবে না। এই প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী পদটা কি ধরনের, এখানে প্রফেসর আলী রিয়াজের কর্মটা কি হতে পারে? 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে তিনি গতকাল কিছু কথা বলেছেন, এই কথার প্রেক্ষিতে অনেক আলোচনা দেশে। একটা জায়গায় তিনি বলেছেন যে আগামী সংসদ নির্বাচন যেটা 12 ফেব্রুয়ারি হচ্ছে, যেখানে সংসদ সদস্যরা 180 দিন তারা গণপরিষদ সদস্য হিসেবে বিবেচিত হবেন। আমি একটু আপনার কাছ থেকে 2টা বিষয়ে পর্যালোচনা জানতে চাচ্ছি। অ্যাডভোকেট মহসিন রশিদ। প্রথম যে স্পেশাল অ্যাসিস্ট্যান্টের যে ব্যাপারটা আছে, এখানে তো আমার নিজেরই প্রশ্ন আছে যে আমার ইউনূস সাহেব কার অ্যাডভাইজার, চিফ অ্যাডভাইজার, উনি কাকে অ্যাডভাইস করেন, হু ইজ হি অ্যাডভাইজিং? তার কারণ হচ্ছে যে যখন কেয়ারটেকার নিউট্রাল গভর্নমেন্ট ছিল তখন কিন্তু আইনে কনস্টিটিউশনে 48(3) বলা আছে, বোধহয় সিতে বলা আছে যে যিনি চিফ অ্যাডভাইজার হবেন উনি ডিম টু বি প্রাইম মিনিস্টার, এবং এই কারণেই চিফ অ্যাডভাইজার হওয়ার পর প্রধানমন্ত্রী উনাকে ক্ষমতা হস্তান্তর করতেন। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীকে হস্তান্তর করতে পারে, আর কাউকে না। তো উনি যখন ওথ নিয়েছেন সংবিধানের উপরে, তো উনি কার অ্যাডভাইজার? ওই রেফারেন্সের মধ্যে তো বা যেটাই আছে, আমি জানি না রেফারেন্স কি, একটা ভুয়া রেফারেন্স আছে, ওই ভুয়া রেফারেন্সে তো এটা নাই that he will be deemed to be the prime minister। উনি নিজেই কার প্রাইম মিনিস্টার, কার অ্যাডভাইজার? উনি চিফ অ্যাডভাইজার। কাজে যদি চিফ অ্যাডভাইজারই কে আমরা না মানি, তাহলে উনার স্পেশাল অ্যাসিস্ট্যান্টকে দিয়ে আমরা কি করব? স্পেশাল অ্যাসিস্ট্যান্ট কি, উনাকে কি অ্যাসিস্ট্যান্স দিচ্ছেন উনি? আমি জানি না, মেবি কিছু স্পেশাল হয়তো ওনার সাথে কোনো কিছু কানেকশন আছে, আই হ্যাভ নো আইডিয়া, আমি সেটা জানি না। কিন্তু আমার তো প্রথম প্রশ্ন এখন, আই এম সেইং দিস ফর দ্য ফার্স্ট টাইম, যে আমার প্রথম হচ্ছে যে চিফ অ্যাডভাইজার কার অ্যাডভাইজার, আর অ্যাডভাইজার গুলি কার অ্যাডভাইজার? আমার এখানে একটাই কনস্টিটিউশনাল পজিশন আছে, সেটা হলো রাষ্ট্রপতি। তাহলে তারা যদি চিফ অ্যাডভাইজার আর অ্যাডভাইজার হন, তাহলে ওরা রাষ্ট্রপতির চিফ অ্যাডভাইজার আর অ্যাডভাইজার। আর তাই যদি হয় তাহলে উনি স্পেশাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিতে পারেন না, ঠিক না? উনি তো রাষ্ট্রপতির কাছে যান না, প্রাইম মিনিস্টারের মর্যাদা দেয় নাই, কোথাও লেখা নাই। উনি তো রাষ্ট্রপতির কাছে যান না, রাষ্ট্রপতি তো নিজেই ইন্টারভিউ দিয়ে জানিয়েছে যে প্রধান উপদেষ্টা তার কাছে যান না। উনি শুধু যেদিন শপথ অনুষ্ঠান হয়, কারোর শপথ হয়, লাইক চিফ জাস্টিসের যদি শপথ হয় বা অন্য কারোর যদি শপথ হয়, তখন উনি সেখানে যান, না হলে উনি তো যান না। সো উনি যেহেতু যান না, উনি আরো ভায়োলেশন করছেন। তার কারণ যদি ধরেই নেই দ্যাট হি ইজ দি প্রাইম মিনিস্টারের জায়গায় উনি আছেন, তাহলে ওনাকে তো এভরি ভিজিট বাইরে যাচ্ছেন, পলিসি ম্যাটার সবকিছু ডিসকাস করতে হয়, উনিও করেন না, ওনার অ্যাডভাইজাররা যারা আছে ওই অ্যাডভাইজারি কাউন্সিলে কেউই করে না। তাহলে এইটাকে আমি কি বলবো? ইউ সি, টোটাল একটা ইললিগাল আনকনস্টিটিউশনাল ইন্টারিম গভর্নমেন্ট।
এই ইন্টারিম গভর্নমেন্টের যার কথা বললেন আপনার কি রিয়াজ মিয়াজ কি নাম তার আমি জানি না, দিস ম্যান, হি ইজ এ ভেরি সিলি ইডিওটিক পার্সন। তার কারণ হচ্ছে আপনি কি ইলেকশনস এর আগে এটা কি জানান দেওয়া হয়েছে দ্যাট এই পার্লামেন্ট উইল ফাংশন ফর 6 মান্থস, 6 মাসের জন্য এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির মতন থাকবে, কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট থাকবে, এবং 6 মাসের পর গিয়ে এইটা পার্লামেন্ট হবে, তারপরে ক্ষমতা হস্তান্তর হবে। তাহলে পার্লামেন্টের তো ক্ষমতাই নাই। আপনি ক্ষমতা, এই যে যারা ইলেকশন করছে, বিএনপি হোক বা আমার দল হোক বা যে কোনো দল হোক, এরা তো ক্ষমতার জন্য ইলেকশন করছে। এখান থেকে একজন প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, যারাই হোক না কেন, যারাই হোক। সো এইটা উনি হঠাৎ করে এই যে জিনিসগুলি বলছেন, দিস অনলি প্রুভস দ্যাট হি ইজ এন ইডিয়েট। আপনি ইডিয়েট বুঝেন তো কাকে বলা হয়? সো হি ইজ এন ইডিয়েট, হি ইজ নাথিং লেস দেন এন ইডিয়েট। এবং এই জাতির সাথে প্রত্যেকটা বিষয়ে তারা প্রতারণা করছেন, প্রত্যেকটা বিষয়ে ডে ওয়ান থেকে প্রতারণা চলছে। জাতি তো প্রতারিত হচ্ছে, প্রত্যেক স্টেপে প্রতারিত হচ্ছে। এবং আমি জানি না যে আমার এত বিজ্ঞ জামাতের নেতারা আছেন, এত বিজ্ঞ বিএনপির নেতারা আছেন, ওনারা এই লোকটার সাথে দিনের পর দিন এই প্রতারণার সাথে সামিল হয়েছেন। ওনাদেরকে তো প্রথমেই বোঝা উচিত ছিল যে এই লোকটা একটি প্রতারক। এই পুরো ক্যাবিনেটই তো প্রতারকদের ক্যাবিনেট। আপনি একটা আমাকে ভালো লোক দেখান, যোগ্য লোক দেখান আমাকে, একটাও তো পাবেন না। যেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলে হা ওটের জন্য সব ব্যাংকগুলিরে তাদের বিল্ডিং এ ব্রাঞ্চে সবখানে হা ওট চাইতে হবে। হোয়াট এলস, হোয়াট বিজনেস? হু ব্যাংক গভর্নরের কি কাজ? বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কি কাজ? আমি তো নিজেই না ওটের কথা বলছি, কারণ আছে। না ভোট কেন আমি প্রপোগেট করছি? এই কারণটা হচ্ছে নাম্বার ওয়ান। আমি একজন দর্শকও প্রশ্ন করেছে যে স্যার, হাব জিতলে কি বর্তমান সংবিধান থাকবে কিনা? আপনার বিশ্লেষণে নিশ্চয়ই এটার উত্তর আমরা পাবো। ঠিক আছে, শোনেন, আমি না কেন বলছি, বিকজ আপনার যে লোকজন আছে যারা আমার ভোটার্স, তারা তো এত এডুকেটেড ভোটার্স না। তারা তো এই যে 13 কোটি 13.5 কোটি ভোটার্স, এর মধ্যে হয়তো 20, 25, 30, 40, 50 লাখ ভোটার বা 1 কোটি ভোটার হয়তো পড়তে পারবেন, বাকি তো কেউ পড়তে পারবেন না। আর চারটা যে ওইখানে যে একটা প্যারাগ্রাফ দিয়ে ক খ গ ঘ যেটা দিচ্ছেন, আমি হয়তো রাজি হতে পারি ক এর জন্য, বাট খতে আমার না আছে, গতে আমার না আছে, আবার ঘতে আমার হয়তো হ্যাঁ আছে। তো আপনি ওইখানে তো শুধু জাস্ট দিচ্ছেন এই চারটা প্রশ্নের পরে আপনি হ্যাঁ বা না ভোট দেন। তো আপনি প্রতারণা করছেন না জনগণের সাথে? এই প্রতারণার ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি? এইটাই তো সংজ্ঞা, যে আপনি যদি কাউকে সবকিছু ঠিক করে না বুঝিয়ে দেন তাহলে ওইটা প্রতারণা হবে। তো আপনি যে করছেন, আমি যদি একটাতে হ্যাঁ চাই একটাতে না চাই, আমি কেমনে দেব বলেন? ওইখানে তো হ্যাঁ আছে অথবা না আছে, অর্থাৎ আমি যদি হ্যাঁ বলি তাহলে সবগুলিতে হ্যাঁ, আমি যদি না বলি তাহলে সবগুলিতে না। এক, দ্বিতীয়ত হচ্ছে যে এইটা তো ইঞ্জিনিয়ারিং হবে, এইটা তো আর ভোট রিয়েল ফ্রি ফেয়ার ভোট তো হবে না। ভোটে হবে ইঞ্জিনিয়ারিং, ম্যানিপুলেশন হবে ভোটে। আপনার ফর্ম ম্যানিপুলেটেড হবে। ফর্ম 19 যেটা ইলেকশনে রিটার্নিং অফিসার যেটা দেয়, যেটার উপরে ভিত্তি করে গ্যাজেট হবে, এইগুলি সব ম্যানিপুলেটেড হবে। সো আমি তো কোনো সত্যি যদি কথা বলেন, হ্যাঁ রিলেটিভলি ফেয়ার ইলেকশন হলে ঠিক ছিল। প্রথমে তো আপনি বের করে দিয়েছেন, সরি, আপনি অ্যাবাউট 35 to 40% লোকজনকে তো বের করে দিয়েছেন যারা আওয়ামী লীগের সমর্থক। আওয়ামী লীগের সমর্থক যারা আছে গ্রামে ট্রামে যারা থাকে সব লোকজন, এরা কি সব ক্ষমতায় ছিল? এরা কি লুটপাট করেছে? তারা তো একটা আদর্শের উপরে বিশ্বাস করে, একটা আদর্শের উপরে বিশ্বাস করে। এবং আমি আপনাকে বলি, দেখেন বঙ্গবন্ধুর আদর্শ যেটা আছে সেটা
যারা ধারণ করে তারা ধারণ করবেই। আপনি ওইটা সে মরা আগ পর্যন্ত সেটা ধারণ করবে। নাম্বার টু, যে লোক জিয়াউর রহমান সাহেবকে ধারণ করেন, ওরা না মরা পর্যন্ত জিয়াউর রহমান সাহেবকে ধারণ করবেন। এইটা হলো বাস্তবতা। আমরা বাস্তবতাকে যদি না বাস্তবতা মানি এবং আমরা এইটাকে নেগেট করি, তাহলে তো আপনি কোনো কিছু করতে পারবেন না। দেখেন 2001 ইলেকশন যখন হয়েছিল, তখন আওয়ামী লীগের সিটস কয়টা ছিল? 57 ছিল। তো 57, আমি রং হতে পারি, 2-4টা এদিক ওদিক হতে পারে, কিন্তু ভোটের পার্সেন্টেজ তো 41+ ছিল ভোটের পার্সেন্টেজ। তো আপনি ওইটাকে যদি সঠিক, বাকি ভোট যদি আপনি নাও মানেন, 8, 14 এগুলি যদি বাদও দেন আপনি, তাহলেও তো ওইখানে একটা আমরা পাচ্ছি। সো ইটস এ ভেরি বিগ পার্টি। আপনি খালি মুখে বললে তো হবে না। আর আপনি পার্টিকে তো ব্যান করেন নাই, পার্টি স্টিল এক্সিস্ট, দে হ্যাভ আ রেজিস্ট্রেশন, ওদের মার্কা আছে। আপনি ওদের কার্যক্রমটা আপনি করতে দিচ্ছেন না, নিষেধ করেছেন। সো আপনি ওদেরকে, এই এত বড় একটি গোষ্ঠীকে আপনি বাইরে রেখে ইলেকশনস করাবেন? দেখেন, কিছু জেলা আছে, গোপালগঞ্জ বলেন, ফরিদপুর বলেন, শরীয়তপুর বলেন, মাদারীপুর বলেন, ভাই এইখানে 80% অফ দ্য পিপল তো ধারণ করে এক বঙ্গবন্ধুকে, 80%। আর যদি কমায় দিয়ে 70% বললাম, ঠিক আছে, তা আপনি এই কিছু জেলা এদেরকে একদমই বাদ দিয়ে দেবেন ইলেকট্রাল প্রসেস থেকে? তবে বাগেরহাট আছে ধরেন, এরকম অনেক জায়গা আছে। তো সো আপনি একটা কথা মনে রাখতে হবে যে ফ্রি ফেয়ার, আমি ফ্রি ফেয়ার বলতে চাই না, আমি বলতে চাই রিলেটিভলি ফ্রি ফেয়ার ইন্ডিপেন্ডেন্ট ইলেকশন আপনি যদি করতে হয়, তাহলে ওই গোষ্ঠীকে সাথে নিয়েই করতে হবে। ওই ইনক্লুসিভ ইলেকশন যাকে আমরা বলি, ইউ হ্যাভ টু ইনক্লুড এভরিবডি। সেটা যদি আপনি না করেন, আপনার এইটার কোনো গ্রহণযোগ্যতা থাকবে না এই ইলেকশনের। আপনাকে আবার 2-1 বছরে, 1.5-2 বছর বা 6 মাসের মধ্যে আবার ইলেকশন আপনাকে করতে হবে। আপনি কি এই পার্লামেন্ট, সভরেন পার্লামেন্টকে কি আলী রিয়াজের মতন লোক কি নির্দেশনা দেবে যে এইভাবে করতে হবে? এইটা কি আপনারা বলেছেন? পাবলিক জানে যে দিস উইল ফাংশন এজ আ কি বলে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট? তা তো বলেন নাই। ইলেকশনে তো নিয়ে গেলেন, ইলেকশনে তো সবাই যাচ্ছে যে ওইখানে একটা লিডার অফ দি হাউস হবে, একজন প্রাইম মিনিস্টার হবে, লিডার অফ দি অপোজিশন হবে, যে অপোজিশনে থাকবে, পার্লামেন্ট চলবে, সেখানে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এই যে অর্ডিন্যান্স গুলি আপনি করেছেন, এই 80-85 যে কয়টাই অর্ডিন্যান্সেস আছে, এই অর্ডিন্যান্স গুলি তো হ্যাভ টু বি প্লেসড ইন দ্য ফার্স্ট সিটিং অফ দ্য পার্লামেন্ট। কিন্তু যদি এটা কনস্টিটিউয়েন্ট পার্লামেন্ট হয়, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি না হয়, তাহলে কোথায় প্লেস করবেন আপনি? আপনি দেখেন, এই গভর্নমেন্টের মতলবটা খুব খারাপ, সিনিস্টার। আমরা ইংরেজিতে বলি সিনিস্টার মোটিভ। their motive is their malafide মোটিভ আছে ওদের। ম্যালাফাইডে যদি না থাকতো, তাহলে কোন দুঃখে জাপান যাবেন উনি? মার্চ মাসে ইলেকশন তো 12 তারিখে শেষ হয়ে যাচ্ছে, তারপর ওনার যা ইচ্ছা করুক গিয়া। কিন্তু উনি অফিসিয়ালি, জি, শোনা যাচ্ছে ইলেকশনের 1 সপ্তাহ আগেও তিনি একটা ট্যুর রেখেছেন, ব্যক্তিগত ট্যুর, এটা শোনা যাচ্ছে, এখনো অফিসিয়ালি ঘোষণা হয়নি। ওনার যা ইচ্ছা করুক গিয়া, আল্লাহর বাস্তে চলে গেলে ভালো হয় ওনার এই দল বলটাকে নিয়ে। এত বিদেশি, এত শিক্ষিত লোক আমাদের দরকার নাই। শুনেন, আমি বলি, আমি ওয়াশিংটনে কয়েক বছর আগে জাস্টিস ডিপার্টমেন্টে তারা আমাকে আমন্ত্রণ জানিয়েছিল, আমি গিয়েছিলাম। সেখানে অনেক কথাবার্তা হয়েছে। তারপর আমাকে যখন ট্যাক্সিতে নিচে নিয়ে নামছে আমাকে সি অফ করার জন্য, তখন আমি বললাম যে দেখো, তোমার রাষ্ট্রপতি ক্যানট রান কান্ট্রিজ লাইক বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া। এগুলি ডিফারেন্ট পিপল, ডিফারেন্ট মাটি, এইখানকার চিন্তা ভাবনাই ভিন্ন। আপনি এটা পারবেন না। আপনারা যতই চেষ্টা করেন এইসব ওদেরকে বলেছিলাম যে এই ভাওতাবাজি করা,
যে আপনি এত টাকা আসলো আর আপনাদের এখানে চলে গেল, যে আমরা এত টাকা এত এমপ্লয়মেন্ট হয়ে গেল। আমি বললাম আমি তো এখন দেখে গেলাম আপনাদের এমপ্লয়মেন্টের অবস্থা। আপনাকে গভর্নমেন্ট ধরেন $50 মিলিয়ন দিয়েছেন, আপনি এগুলি সব কনসালটেন্সি করছেন সিঙ্গাপুর, বাংলাদেশ, ইন্ডিয়া সবখানে ইয়ে করে, আর দেখাচ্ছেন যে এই 10 এইখানে আছে, ওই 20 ওইখানে আছে, এমপ্লয়মেন্ট বাড়াচ্ছেন। আমাদের দেশে এটা হয় না। আমাদের দেশে এমপ্লয়মেন্ট মিনস রিয়েল এমপ্লয়মেন্ট, ভাতাবাজির এমপ্লয়মেন্ট না। 1 বছরের কনসালটেন্সির এমপ্লয়মেন্ট, 2 বছরের কনসালটেন্সি এমপ্লয়মেন্ট হয় না। So you see, we have to be very careful. We are a different people. আমাদের চিন্তাধারা ভিন্ন। So এই যে আলী রিয়াজ মিয়াজদেরকে দিয়ে আপনি যদি দেশ পরিচালনা যেটা আপনি করেছেন 16-17, this country has gained nothing. Economically ধ্বংস হয়েছে। এই দেশে স্টেবিলিটি নাই, এই দেশে আপনার ল এন্ড অর্ডার নাই। স্যার আমি একটু একজন দর্শকের আরেকটা কমেন্ট একটু নিয়ে নিতে চাই। উনি দুটো প্রশ্ন করেছেন, আমরা একটা প্রশ্ন নিচ্ছি। সোহেল আহমেদ বোধহয়, সুবেলা আহমেদ, উনি লিখছেন যে ইউনূস আমাদের পুরো জাতিকে জালিয়াত বলেছে। জালিয়াত গতকালকে আপনি জানেন আইটি রিলেটেড একটা প্রোগ্রামে তিনি বলেছেন যে আমরা পুরো বাঙালি জাতি জালিয়াতিতে বিশ্ব চ্যাম্পিয়ন। হ্যাঁ, অথচ সে নিজেই যে নোবেল পেয়েছে সেটাই তো জালিয়াতি। সে অর্থনীতিবিদ, তাহলে শান্তিতে নোবেল পায় কিভাবে? আমি নিশ্চয়ই এটা নিয়ে আপনার একটা মন্তব্য শুনবো, কিন্তু যেটা আমরা প্রথম আলাপ শুরু করেছিলাম যে ডক্টর ইউনূস সরকার চাইলেই কি ইলেকশনের পরে আরো 6 মাস থেকে যেতে পারে? এখন যে সিচুয়েশন, ওনার অবস্থা শেখ হাসিনার চেয়ে খারাপ হবে, বিকজ দেশ মোবিলাইজড হয়ে আছে। ইলেকশনস ক্যান্সেল হতে পারে, সেটা আর এক ইস্যু, তখন কি হবে উই উইল সি। বাট উনি যদি ক্ষমতা হস্তান্তর না করেন ইলেকশনের পরে, যে জিতবে তাকে যদি হস্তান্তর না করেন, তাহলে ওনার অবস্থা খুবই খারাপ হবে। ও শুধু ওনার না, ওনার সাথে যারা আছেন এরা পালাতেও পারবে না, এখান থেকে পালাতেও পারবে না। তারা যে বলছে যে 6 মাসের জন্য গণপরিষদের সদস্য হয়ে কাজ করবে, 180 দিনের জন্য সংসদ সদস্যরা। সরি, এটা এখন বললে হবে? যখন আমরা ইলেকশনে নেমেছি, যখন উনি লন্ডনে তারেক রহমান সাহেবকে যখন বলে এসেছিলেন যে আমি ফার্স্ট হাফ অফ ফেব্রুয়ারিতে ইলেকশন দিয়ে দেব, তখনও এখনো আমাদের আন্ডারস্ট্যান্ডিং সবসময় হচ্ছে যে আল্লাহর ওয়াস্তে ইলেকশন দিয়ে সরকার চলে যাক, তারপরে দেশ জাহান্নুমে যাক, ইট উইল বি স্টিল বেটার। ওই জাহান্নুমটা উইল স্টিল বি বেটার দেন হিজ জাহান্নুম। উনি দেশটাকে যেখানে নিয়ে গেছেন ওইটা ওয়ার্স্ট কাইন্ড অফ জাহান্নুমে নিয়ে গেছে। কিন্তু অন্য কেউ এসে যদি তারপর দেশকে সাম্বাল না দিতে পারে, ইট উইল বি স্টিল বেটার, ইট উইল বি স্টিল বেটার। সো আমি ব্যক্তিগতভাবে মনে করি যে দিস ইজ আ গভর্নমেন্ট বাই ফ্রডস্টার্স, অফ ফ্রডস্টার্স এন্ড ফর ফ্রডস্টার্স। যারা ফ্রডে বিশ্বাস করে, ওদের সরকার এটা, ওরাই সরকার করেছে। এর মধ্যে আপনি মাস্টার মাইন্ড হোক, যে হোক, দে আর অল ফ্রডুলেন্ট পিপল। স্যার আমি কয়েকজন দর্শকের একটু কমেন্ট নিতে চাই। সেটা হচ্ছে যে উজ্জ্বল দেব না থাকবে না 80টি। একজন দর্শক জানতে চেয়েছিলেন, হ্যাঁ ভোট হলে কি বর্তমান সংবিধান বলবৎ থাকবে কিনা? হ্যাঁ যদি জিতে যায় তাহলে বর্তমান সংবিধান থাকবে কিনা? দেখেন, সংবিধানে কিচ্ছু নাই, নাম্বার 1। নাম্বার 2, রেফারেন্ডাম 2 ধরনের হয়। একটা হয় যেটা সংবিধান স্যাংশন করছে, ওইটা ম্যান্ডেটরি হয়। আর এইটা যেটা আছে, দিস ইজ এন অপশনাল রেফারেন্ডাম, এটার কোনো ভ্যালিউ নাই। বিকজ গভর্নমেন্ট কি করবে আমরা জানি তো। আলী রিয়াজরা কি করবে? আলী রিয়াজরা হ্যাঁতে সব দিয়ে ব্যালট বক্স গুলি ভরে দেবে, বুঝছেন? আর বলবে যে এটা পাবলিক সমর্থন করেছে। পাবলিক তো পড়তেই পারবে না, পড়তেই পারবে না যেটা আছে। সেইভাবে যদি হ্যাঁ জিতে যায় তাহলে কি বর্তমান সংবিধান থাকবে? না, সংবিধান তো থাকবেই, বিকজ ওইটা করতে হলেও তো সংবিধানের উপরেই ওত নিয়ে করতে হবে। যারা পার্লামেন্টে যাবেন তারা তো সংবিধানের উপরে ওত নিয়েই যেতে হবে, তারা তো সংবিধান বিহীন যেতে পারবে না। এটা তো কিছুই না, দিস ইজ নট পার্ট অফ এনিথিং। এইটা তো না হওয়া উচিত এবং না হবে। এইটা নিয়ে এত কেওস হবে দেশে কি আমি আপনাকে বোঝাতে পারবো না। এমনি আমাদের অর্থনীতির অবস্থা খারাপ, আর এইসব করে
আমাদের দেশ একটা কেওসের মধ্যে চলে যাবে। আর কেওসে চলে গেলে এই কেওসটা বন্ধ করার জন্য একটা থার্ড পার্টিকে আসতে হবে। ওই থার্ড পার্টি মে নট বি দি আর্মি, দ্যাট থার্ড পার্টি মে বি আ ফোর্স, মাল্টিন্যাশনাল ফোর্স হতে পারে। ইন্ডিয়ানস মাইট কাম ইন, যে এখানকার অবস্থা খুব খারাপ, স্টেবিলিটি আনতে হবে, যা হয় ইন্টারন্যাশনাল রিলেশনসে তাই হবে। আর তার জন্য দায়ী ইজ ইউনুস and nobody else. স্যার থ্যাংক ইউ। দায়িত্ব নিতে হবে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকেও। উনি অনেক ভুল করেছেন। উনি ওই নামাজ পড়ে তারপরে কানলে তো হবে না, নামাজ পড়ে জায়নামাজ ভাষায় দিলেও তো হবে না। ইউ আর মেকিং মিস্টেকস। আপনি একদিকে দেশ পরিচালনার দায়িত্বে আপনিও আছেন, বিকজ আপনার ফোর্সেস 30,000, 35,000, 40,000 ফোর্স আপনার রাস্তায় আছে, তারা গালাগালি খাচ্ছে, তাদের সাথে মানুষ আর্গিউ করছে, ওদের ভয় যেটা আর্মির একটা ভয় যেটা থাকে জনগণের মধ্যে, ওইটা শেষ হয়ে গেছে। কে সামাল দেবে দেশটাকে? আমরা তারপরেও আশায় থাকবো নিশ্চয়ই। বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব সবকিছুর প্রতীক, এবং আশার উপরে পুরো পৃথিবী আছে। আমরা সবাই তো আশা করছি কিছু ভালো, কিন্তু ভালো থাকতেও দিল না এই ইউনুস, আর আগামী তো ভালো থাকতে দেবে না এই বলে যে এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হবে। উই ওয়ান্ট টু সি আ চেঞ্জ ইন পাওয়ার, নতুন ফেস। তারা আইসা আমাদের সাথে আলাপ আলোচনা করে দেশকে এগিয়ে নিতে হবে। ইকোনমি কিভাবে চলবে? আপনি স্টক মার্কেট দেখেন, এই সালেউদ্দিনের বন্ধুর ছেলেকে দিয়ে ধ্বংস করে দিয়েছে। সে তো সেখানে পুলিশ আর ইয়ে ছাড়া বসতেও পারে না তার ফ্লোরে। মানে আমরা কি আমরা এখন জাতিগতভাবে আমাদেরকে বিদেশিরা মনে করে উই আর আ ভেরি ভায়োলেন্ট পিপল। আমি একজন দর্শকের একটা কমেন্ট না নিয়ে পারছি না। আপনি একজন আইনজীবী, খ্যাতিমান বাংলাদেশে, প্লাস আপনি একটা পার্টির বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি। সে পলিটিক্যাল একটা প্রশ্ন আছে একজন দর্শকের, তিনি বলছেন বিএনপি এখনো কেন ইউনুসের মেটিকুলাস ডিজাইন বুঝতে পারতেছে না, আমরা বুঝতে পারতেছি না, বিএনপি ফাঁদে পড়েছে। আপনার কি মনে হয়? দেখেন, এটা তো বোঝা উচিত ছিল অনেক আগে, বাট বিএনপি এমন একটি দল যে অক্টোবর 23 সম্ভবত অক্টোবর 23 তাদের 6-7 লক্ষ লোক ছিল রাস্তায়, যখন ওই কি সাউন্ড গ্রেনেড 2-4টা মেরে, আর ওই গাজীপুরের যে ইয়ে ছিল, কি নাম, মেয়র যে ছিল, সে তার লোকজনকে এনে চিফ জাস্টিসের বাসায় অ্যাটাক করে, এবং এই পরিকল্পনা ছিল যে গির্জাটাও অ্যাটাক করবে কাকরাইলে। এইটা করে যখন পুলিশ একটা সাউন্ড গ্রেনেড মারলো, আই ওয়াজ দেয়ার, আমি ওইখানে ছিলাম, আই এম সরি। তখন এরা তো আইসক্রিমের মতন গইলা গেল, এই 6-7 লক্ষ লোক তো আইসক্রিমের মতন গলে গেল। আর ওর পাশে নটরডেম কলেজে, সেখান ওই রাস্তা পুরো আপ টু কমলাপুর পর্যন্ত জামাতও ছিল সেদিন, জামাত রইলো, কিন্তু এরা সব গলে গেল। ইভেন নূর রইলো, ইভেন নূর ওই পাশে যে রাস্তা আছে ওই রাস্তায় নূর ফাইটও করেছে, বাট বিএনপি ওয়েন্ট অ্যাওয়ে, একদম আইসক্রিমের মতন সব আপনার স্টেজ ফেলে দিয়ে চলে গেল, আইসক্রিমের মতন গলে গেল। সো এই হলো বিএনপি ওই ধরনের, তারা চান্দাবাজি করতে পারে, তারা লোক মারতে পারে, এইগুলি করতে পারবে, কিন্তু when there is a political resistance তারা পারবে না। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য।